দুই পক্ষই কিছু ছাড় দেন। জামাতকে কিছুটা আমরা রাজি করাতে পেরেছিলাম যে বিএনপি যদি আপার হাউসের বিষয়টাকে ছাড় দেয়, আপার হাউসের পিআরটা মেনে নেয়, তাহলে তারা কিছুটা ফ্লেক্সিবল থাকবে। ফজলে বাড়ি মাসুদ ভাই, আপনার যেহেতু আপনাদের এটা দাবিটা ছিল কিনা জানি না, যে আপনারা 11 তারিখের মধ্যে গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত না হলে আপনারা আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন, 1। 2 নম্বর, ওদিকে আপনাদের জোটের পক্ষ থেকে, ধরেন জামাতের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। একদিকে আলোচনার প্রস্তাব, অন্যদিকে আবার আন্দোলনের হুমকি, বিষয়টা খুব সাংঘর্ষিক হয়ে গেল না? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, এবং সম্মানিত আলোচক যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ, যারা দেখছেন শুনছেন সকলকে কৃতজ্ঞতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যথার্থই বলেছেন, আমার আগে ববি হাজ্জাজ ভাই, তারপরে মঞ্জুর ভাই যথার্থই বলেছেন। বিষয়টা হয়েছে কি, যে বড় একটা জাহাজ আপনি চালিয়ে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন এই লঞ্চ একটা আসতেছে বরিশাল থেকে, আসার সময় যখন সদরঘাটের কাছে আসছে, কেউ বলতেছে মসজিদ ঘাটে ভিড়াও, কেউ বলতেছে ওই ঘাটে ভিড়াও, কেউ বলছে ওই ঘাটে ভিড়াও। যখন মতদ্বৈরতার সৃষ্টি হলো, তখন জাহাজের যিনি নাবিক সে বলল আচ্ছা ঠিক আছে, আপনারা ঠিক করে আপনারা এক জায়গায় জাহাজটা ভিড়িয়ে নেন। তখন কি হবে? তখন তো জাহাজটা তলিয়ে যাবে। আপনি পুরো রাস্তাটা করে নিয়ে আসলেন, ঐক্যমত্য কমিশনে এতদিন আমরা বসলাম, কথাবার্তা হলো, সব হলো, শেষে এসে বললেন কি গণভোট আগে হবে না পরে হবে, এটা আপনারা মিটমাট করেন। এটা তো একটা হাস্যরস, এটা মানে স্বাভাবিক একটা সাধারণ ছেলেও বুঝে। হ্যাঁ, এখন বলতে পারেন যে সরকার একটু চালাকি করতেছে কিনা, সরকারের কোথায় চালাকি করে এটাও আমরা বুঝি না। সরকার তো অনেক চালাকি করলো, সব চালাকিতেও তো মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে, ঠিক না? যেমন জাতিসংঘ গেল, কোনো দরকার ছিল না 3টা দলকে নিয়ে যাওয়ার, যদি নিতে হয় আপনাকে সবাইকে নিয়ে যান। আপনার তো ওখানে জাতিসংঘে বিএনপির তো কোনো কাজ নাই, জামাতেরও কোনো কাজ নাই, এনসিপিও কোনো কাজ নাই, তো আপনি কেন নিয়ে গেলেন? নিয়ে গিয়ে একটা বিতর্ক সৃষ্টি করলেন। আবার আপনি গণভোট, আমরা সব আলোচনা হয়েছে, গণভোট আগে হবে না পরে হবে, হবে কি না হবে কিনা, সব কিছু ঐক্যমত্য কমিশন আলোচনা হয়েছে না? সেখানে তো ওনারা ছিলেন, তো ডিসিশনটা তো তাদেরকে দিতে হবে। অথচ ঘাটে ভেড়ার আগে বলে দিলেন কি আপনারা যা বলবেন তাই হবে, এটা বলে আগে বলছেন নাকি যে আপনারা করতে পারেন কিনা দেখেন। আমি বলি এটা কেন আপনি ছেড়ে দিলেন? এটা তো আপনি নিজেই ছেড়ে দিলেন যে তোমরা একটু কিছু গন্ডগোল করো, আমরা একটু দেখি। এটা তো দরকার ছিল না। আপনারা সবার মতামত নিলেন, নেওয়ার পরে আপনারা একটা রায় দিয়ে দেন, রায় দেন সে অনুযায়ী সবাই আমরা এগিয়ে থাকি। হ্যাঁ, এটা হইতে পারে সরকার মনে করতে পারে আমরা দিলে কোন দল রাগ হইলো কিনা, কোন দল একটু অসন্তুষ্ট হলো কিনা। তাহলে মানে আপনারা যে দাবি করে রাখছেন যে 11 তারিখের মধ্যে গণভোট সিদ্ধান্ত না আসলে, গণভোট সিদ্ধান্ত আপনাদের আগে, এখন সরকার যদি কোনো কারণে নিরপেক্ষ জায়গা থেকে মনে করে, সরকার যদি সিদ্ধান্ত নেয় যে এটা নির্বাচনের দিনই হোক, আপনারা মানবেন তখন? না, সেটা আমাদের দলে আরো বসতে হবে, আরো আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। সরকার তো সেই ভয় তো আপনাদেরকে ভয়ের কিছু নাই তো এই জায়গায়। সে তো অনেক ভয়ই করেছে, কোনো ভয় কি সে জয় করতে পারে নাই, আবার কোনোটাকে জয় করেছে, এটা তো সরকার নিষিদ্ধ নয়। সেদিন আমরা যে গেলাম, আমরাও গিয়েছিলাম ওই যে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টা। এই জায়গায় একটু সমাধান দেবেন। যদি আপনারা বলছেন যে নির্বাচনের আগে মানে নভেম্বর মাসেই গণভোট লাগবে, বিএনপি বলছে গণভোট লাগবে নির্বাচনের দিন, তো আপনারা আপনাদেরটাই মানা হলো, বিএনপি যদি মাঠে নামে সেটা সরকার কোন দিকে যাবে? না, সরকার তো একটা শ্যামরাখি অথবা কুলরাখি অবস্থা করতে হবে না, সেটা তো সরকার তো বিএনপির সাথে আলাদা বসতে পারে, আমাদের সাথেও বসতে পারে, সবার সাথে বসছে, 9 মাস বসছে, আরো বসতে পারে, প্রয়োজনে তাকে তো বসতে হবে, আরো বসতে পারে, সে মতামত নিতে পারে। আমি তো সেদিন আমরা যখন গেলাম এই যে মানে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে, তো ওখানে মিটিং এ ছিলেন, আসলেন হলো আদিলুর রহমান সাহেব, ওনাকে বলা হলো যে আপনারা কি করবেন, তো ওনারা বললো যে আমরা 1 সপ্তাহ দেখবো, তারপরে আমরা ডিসিশন দিব। তাহলে বিষয়টা কি? তাহলে ওনারা ডিসিশন দিবেন তো সেটা তো আপনি আগেই আলোচনা করে ডিসিশন দিতেন, এরপরে দেখা যেত। আপনি আগে কিছুদিন আমাদেরকে পানি ঘোলা করলেন, মঞ্জু ভাই কাছে, মঞ্জু ভাই ঘোলা করলেন, এরপর আপনি গেলেন, এটা তো ঠিক না। ধরে নিলাম 2 জোট, মানে আমাদের ববি ভাইদের জোট আর মাসুদ ভাইদের জোট, 2 জোট তো 2 দিকে, তো ওনারা বলছে যে সরকার সিদ্ধান্ত নিলে হয়তো মানতো, কিন্তু আসলে 2 জোট তো 2 দিকে, আসলে কি সরকার সিদ্ধান্ত দিলে মানবে না? দেখেন, আমি প্রথম দিনে এটা ববি হাজ্জাজ জানার কথা, আমরা প্রফেসর ইউনূসের সামনে যেদিন আমাদেরকে হাজির করা হলো, যেদিন আপনার কমিশনের শেষ দিন, শেষ বিদায়, ফেয়ারওয়েল অনুষ্ঠান ইন্টারনাল, সেখানে বলেছিলাম যে স্যার আপনি একটা সিদ্ধান্ত এখন জানিয়ে দেন এবং সবাইকে বলতে হবে যে আপনার সিদ্ধান্ত মানবে, কারণ আমরা তো আদালতের রায় মানি না, 2 জন 2 দিকে থাকি, একজন বাদী থাকে একজন বিবাদী থাকে, শেষ পর্যন্ত আমরা মানি। এটাই তো আমাদেরকে সমাধান করতে হবে। এবং আমি আরেকটা কঠিন কথা বলেছিলাম যে প্রফেসর ইউনূসের সিদ্ধান্ত যদি না মেনে আবার বিএনপি কর্মসূচি দেয় বা জামাত জোট কর্মসূচি দেয়, তাহলে তো প্রফেসর ইউনূসের একটাই পথ আছে, সেটা হচ্ছে যে ওনার সরে যাওয়া, ঠিক আছে?
তো উনি সরে গেলে পরিস্থিতিটা কি হবে? উনি সরে গেলে তো পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। তা আমার যেটা মনে হচ্ছে ওনার সরে যাওয়াই পথেই আমরা আগাচ্ছি। কারণ আপনি দেখেন এখন তো প্রফেসর ইউনূসকে একটা সিদ্ধান্ত দিতেই হবে। ওনাকে হয় উনি যদি এখন নোট অফ ডিসেন্ট সহ গণভোটে দেন তাহলে এটা বোঝা যাচ্ছে যে জামাত সহ জোট সেটা মানবে না, ইভেন আমাদেরও এই ব্যাপারে আপত্তি আছে। আর উনি যদি এখানে গণভোটটা একসাথে দেন তাহলে এটা একরকম হবে। তো ওনাকে যে কাজটা করতে হবে, এখানে প্রচুর পরিমাণে আমরা এক্সপার্ট অপিনিয়ন নিয়েছি, প্রচুর পরিমাণে ডিসকাশন করেছি। ওনার এখন যেটা করতে হবে ক্যাবিনেটে যেন, আমরা যেমন ক্যাবিনেট প্রত্যেকদিন ডিসিশন নিচ্ছে না, প্রত্যেকদিনে তো ক্যাবিনেট অমুককে ট্রান্সফার করতেছে, সরকারি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, নতুন সচিব নিয়োগ দিচ্ছে, নতুন সচিব কাউকে অবসরে পাঠাচ্ছে। সরকার তো প্রতিদিন বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে রাষ্ট্রের। তো সেই সিদ্ধান্ত নিয়ে তো আমরা কেউ আপত্তি করছি না, করলেও আমাদের আপত্তি কি টিকছে নাকি? সেখানে টিকছে না। তো সরকার যদি ধরেন কালকে 2 জন উপদেষ্টা নিয়োগ দেয়, আমাদের কোনো সে আছে? বা কালকে 2 জন উপদেষ্টাকে যদি সরকার বাতিল করে, আমাদের কোনো সে আছে? নাই তো। সে হয়তো থাকবে, সেটা একটা জাস্ট একটা কমেন্ট আকারে বা আমাদের একটা মূল্যায়ন আকারে থাকবে। তাহলে সরকার এখানে চূড়ান্ত বাছাই করার পর উনি একটা সিদ্ধান্ত দিলে যেটা হতে পারে সেটা হচ্ছে একজন আরেকজনকে ব্লেম করবে। অর্থাৎ জামাতের যে মানে জামাত জোটের যে অবস্থা আমরা দেখছি বা বিএনপি জোটের যে অবস্থা দেখছি, ওনারা একজন আরেকজনকে ব্লেম করবে। কাকে করবে? জামাতের মনে যদি হয় যে এমন যে জামাতের কথাগুলো রেখেছেন প্রফেসর ইউনূস, তাইলে বিএনপি বলবে যে এই যে সরকার জামাতের দিকে হেলে পড়ছে। আপনারা কি মানবেন? আবার না, আমরা তো বলেছি আমরা ফ্লেক্সিবল থাকবো। আমরা বলেছি যে দেখেন আমাদের মতামত আমরা দিয়ে দিয়েছি, সরকার এখন যেটা রায় দেয় ফাইনালি সেটা আমরা মঞ্জু ভাই একটু বলবেন না মেনে কি একটু বলে আসলে মানে এখানে টেকনিক্যাল সমস্যাটা কোথায়? মানে বিএনপি বলছে যে নির্বাচনের দিনই লাগবে, কিন্তু বিএনপির যে যুক্তিগুলো দেখিয়েছে তার মধ্যে 1 নম্বর যুক্তি হলো প্রচুর অর্থের খরচ হবে এবং ব্যবস্থাপনার সমস্যা 2 নম্বর যুক্তি, এছাড়া এক্সট্রা কোনো যুক্তি দেয়নি। আর জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা একটা আইনি ভিত্তির জন্য আগেই গণভোট হওয়া জরুরি। আসলে মানে এই দুইটা জায়গার মধ্যে দেখেন দুইটাতেই সুবিধা আছে, দুইটাতেই অসুবিধা আছে। আর আইনি ভিত্তি, সাংবিধানিক নিয়ম এগুলো আসলে এখন আর এগুলো খুব বেশি সিরিয়াস ইস্যু না। কারণ আপনি যখন গণভোট দুই দল দুই জায়গায় কেন মঞ্জু ভাই? দুই জোট দুই জায়গায়, এই জবাব আমি বহুবার দিয়েছি। এটা হচ্ছে স্রেফ একটা ইগো ওনাদের, ঠিক আছে? আমি মনে করি আগে হলেও কোনো সমস্যা নাই, একই দিন হলেও সমস্যা নাই। এখানে প্রায়োরিটি দিতে হবে সুবিধা কোথায় বেশি, ঠিক আছে? সুবিধা এবং অসুবিধাটা কোথায়, এই আলোচনা আমরা প্রচুর করেছি, আমি আর রিপিট করতে চাই না। আমার বক্তব্য হচ্ছে এনাফ ইজ এনাফ। এখন সরকার চিন্তা করবে রাষ্ট্রের জন্য সুবিধা কোথায়। ধরেন এই গণভোটটা কন্ডাক্ট করবে কে? বেসিক্যালি তো সরকার অ্যান্ড ইলেকশন কমিশন, তাই তো? তো ইলেকশন কমিশনের মতামতটা তো এখানে গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন কখন কিভাবে সুবিধা হয় তার একটা তো গুরুত্ব তো তারটা নিতে হবে। তো এই জন্য যেহেতু প্রচুর আলোচনা হয়েছে সরকারের, আমি 5 দিন, উনি যে 1 সপ্তাহের জন্য সময় দিয়েছেন, এটাকে আমি প্রতারণা বলবো না, এটাকে আমি বলবো যে ওনাদের হয়তো একটা রাজনৈতিক কৌশল, যে আমরা দেখি রাজনৈতিক দলগুলো মিটমাট হতে পেরেছে কিনা, এটা আমরা অনেক সময় কৌশল নিয়ে থাকি। আমরা বলি যে ঠিক আছে, তো আপনারা আমাদের দেশে কিন্তু ইয়ে হয়, এই যে আরবিট্রেশন হয়, এটা বইবে বলতে পারবেন, যে যখন দেখা যাচ্ছে যে প্রচুর ঝামেলা হচ্ছে তখন কোর্টের বাইরে গিয়ে আরবিট্রেটর নিয়োগ করা হয়, যে ঠিক আছে আপনারা একটা সলিউশন করতে নিজেরা পারেন কিনা। তো আমরা কিন্তু এখানে আরবিট্রেটরের ভূমিকা রেখেছিলাম। আমরা 9টা দল বসে আমরা চেষ্টা করেছিলাম, যে এটা আগেও আমরা চেষ্টা করেছি কিন্তু আসলে পারি নাই। এই জন্য আমি এবারে খুব বেশি উৎসাহিত ছিলাম না। এর আগের বারও আমরা আরবিট্রেশন করার চেষ্টা করেছি, মানে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দুই পক্ষই কিছু ছাড় দেন। জামাতকে কিছুটা আমরা রাজি করাতে পেরেছিলাম যে বিএনপি যদি আপার হাউসের বিষয়টাকে ছাড় দেয়, আপার হাউসের পিআরটা মেনে নেয়, তাহলে তারা কিছুটা ফ্লেক্সিবল থাকবে। বারবার সমস্যা যেটা করে কি, ওনারা খাবার টেবিলে বসলে বা আউট অফ দি মিটিং বসলে খুব নমনীয় থাকে, পাবলিকলি গেলে ওনারা খুব হাইপার হয়ে যায়। পাবলিকলি গেলে বলে যে আমরা এটা মানবো না, এটা ওনাদের রাজনৈতিক জায়গাটা ওনারা খুব শক্ত হয়ে যায়। এটা আমি খুবই ব্যথিত এই জায়গাটা থেকে, এবং আমি মনে করি যে এটা আমাদের রাজনৈতিক দলগুলো সম্পর্কে এই ধরনের আচরণ মানুষ মানে প্রত্যাশা করে না।